আসি রেমুনারেশন বা পারিশ্রমিকে। We all know that every job and professional requires a decent remuneration for his or her quality of work. But ভারতবর্ষে এখনো নার্সিং প্রফেশনালরা তাদের যোগ্য পারিশ্রমিক থেকে অনেক দূরে পিছিয়ে। তৃতীয়ত আসি সমাজের অ্যাকসেপ্টেন্সের কাছে। সমাজে তো নার্সিং এর এতটাই অ্যাকসেপ্টেন্স যে এখনো পর্যন্ত আমাদের সমাজে অ্যারেঞ্জ ম্যারেজের ক্রাইটেরিয়ায় নার্সরা যোগ্য প্রার্থী হিসাবে স্থান পায় না। এখনো পর্যন্ত আমাদের পেট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক সমাজে মূল আয়ের উৎস বা সোর্স অফ ইনকাম পরিবারের ছেলেরা। তাই আমাদের মেয়েদের নার্সিং কোর্স করাটা যদি বা সমাজ এখনো মান্যতা দিতে পেরেছে, কিন্তু ছেলেরা নার্সিং কোর্স করলে এখনো তো সমাজ না শিখবে পরিবারের মূল আয়ের উৎস আসবে নার্সিং প্রফেশনাল থেকে, সেটা তো এখনো অনেক পরিবার কল্পনাই করতে পারে না। আচ্ছা বলুন তো, এর জন্য খানিকটা আপনারা আমরাই দায়ী? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের মধ্যে আজকে এখানে কজন আছে যারা নার্সিং প্রফেশনটাকে বেছে নেওয়ার স্বপ্ন নিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছে? আমাদের ম্যাক্সিমামের কাছে নার্সিং ইজ আ সেকেন্ড অর থার্ড অপশন। জয়েন্ট এন্ট্রান্স বা নিটের চান্স না পেয়ে ছাই ফেলতে ভাঙাগুলো আমরা এই নার্সিং প্রফেশনটাকে বরণ করে নিয়েছি। আমরা যখন নিজেদেরই মানে অ্যাকসেপ্টেন্স দিতে পারি না প্রফেশনটাকে, তখন সমাজ কি করে অ্যাকসেপ্টেন্স দেবে? তারপরে যে কথাটাই মূলত আসি। ওকে, সো এবার আমরা अगेंस्ट টিম থেকে প্রাপ্তি দাসকে আসার জন্য বলছি। Your time starts now. সবাই উপস্থিত, সম্মানীয় শিক্ষিকাগণ এবং মাননীয় অতিথিবৃন্দ, সমস্ত দর্শকবৃন্দ এবং আমার বিপক্ষ দলের সদস্যদের জানাই নমস্কার। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো নার্সিং অ্যাজ এ প্রফেশন ইজ ভেরি আন্ডাররেটেড এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মারিয়া ওয়েবস্টারের মতে আন্ডাররেটেড কথাটি আক্ষরিক অর্থ হলো যার মূল্য কম, অর্থাৎ যার মূল্য আসলে অনেকটা বেশি কিন্তু সাধারণ মানুষদের চোখে সেটা অনেক কম মূল্যবান হিসেবে বিবেচিত হয়। বর্তমানে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং তার সাথে পাল্টাতেই বাড়ছে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবার গ্রহণ করে। এই স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একজন নার্সিং স্টাফের ভূমিকা অনবদ্য। পুরো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং 2020 থেকে 2021 সালের সমীক্ষা অনুযায়ী গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকমের নার্সিং স্কুল এবং কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার শিক্ষার্থীর সংখ্যা 2,82,000 জন। এছাড়াও 2022 সালে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের এই বিভিন্ন রেজিস্টার্ড নার্স যারা বিভিন্ন রকম স্বাস্থ্য যুক্ত তাদের সংখ্যা হলো প্রায় 23,40,000 জন। এখন ভেবে দেখুন তো, যদি নার্সিং প্রফেশনের মূল্য এতটাই কম হতো তাহলে কি একটা বিপুল সংখ্যক মানুষ এই পেশার সাথে যুক্ত হতে পারত? এছাড়াও আমার বিপক্ষ দলের বন্ধু যে বলেছেন যে একজন নার্স হিসেবে আমরা তাকে যোগ্য সম্মান দিতে পারি, এই বিষয়ে আমি বলি যে যদি একজন নার্স যথেষ্ট নলেজেবল হয় তবে তারা সব জায়গায় যোগ্য সম্মান পাবে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ছেলেদের যুক্ত হওয়ার কথা যে বলা হয়েছে সেখানে আমি বলতে পারি যে ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছেলেরাও যোগ হচ্ছে এবং বিভিন্ন রকমের যে হসপিটাল আছে সেখানেও মেল স্টাফ নার্সের সংখ্যা দেখা যায়। এবং অ্যাজ এ নার্স আমরা যদি নিজেদেরকে আন্ডাররেটেড হিসাবে বিবেচনা করি তবে বাকি যে সমাজ আছে তারা কি করে এটাকে আন্ডাররেটেড হিসাবে বিবেচনা না করতে পারে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওকে, থ্যাংক ইউ প্রাপ্তি। সো আমাদের নেক্সট স্পিকার জ্যোতির্ময়ী। এখানে উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কিছু বক্তব্য পেশ করতে চাই। প্রথমেই আমার প্রতিপক্ষ দিদি বললেন যে প্রতি বছর প্রচুর পরিমাণে নার্সরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বেরিয়ে আসছে। তবে আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর প্রচুর পরিমাণে সরকারি পাশাপাশি বেসরকারি কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে।
নার্সিং স্কুল কিংবা কলেজ, যেখানে সঠিক পরিমাণে পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা তার উপর নজরদারি থাকুক না থাকুক, প্রচুর পরিমাণে স্টুডেন্টরা সেখানে নার্সিং পড়তে চলে যাচ্ছে এবং সেখান থেকে নার্সিং পড়ে বেরিয়ে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে সরকারি অনুমোদনপ্রাপ্ত হসপিটালগুলিতে তাদের পর্যাপ্ত পরিমাণে তারা চাকরি পাচ্ছে কিনা না পাচ্ছে তার উপর তেমন নজরদারি থাকছে না। সেক্ষেত্রে প্রচুর মানুষ এরকম আছে যারা আইনি কিংবা বেআইনি উপায়ে প্রচুর বেসরকারি হাসপাতাল তৈরি করছে এবং সেখানে সঠিক রোগী পরিষেবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, যে কারণে তবে কর্মের অভাবে সেই নার্সরাই তারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই হসপিটালগুলিতে চাকরি করতে বাধ্য হচ্ছে এবং সেখানে চাকরি করার পরও তারা তাদের যোগ্যতা অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার না পাওয়ায় তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে না। বর্তমানে দেখা যাচ্ছে বেকারত্বের সমস্যার কারণে বাবা মায়েরা তাদের সন্তানদের ব্যাঙ্গালোরের মতো জায়গায় পড়তে পাঠিয়ে দিচ্ছে নার্সিং কিছু টাকার বিনিময়ে, এবং সেখানে অজস্র আগাছার মতো গজিয়ে ওঠা নার্সিং স্কুল এবং কলেজগুলোতে সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না স্টুডেন্টদের। সেই সব জায়গা থেকে পড়ে এসে সেই সব ছাত্ররা এখানকার নার্সিং কলেজগুলি থেকে, সরকারি কলেজগুলি থেকে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির দাবি রাখছে, তাদের পাশাপাশি দাবি রাখছে সেই সব বাইরে থেকে পড়ে আসা স্টুডেন্টরা। এবং সেই কারণে এখানে দেখা যাচ্ছে যোগ্যতার দিক থেকে মুড়িমিচড়ি এক দর হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটি নার্সই তার কর্মক্ষেত্রে, কর্মজীবনে কোনো একটি বিশেষ ক্ষেত্রে এক্সপার্টাইজ লাভ করে, কোনো একটি বিশেষ ফিল্ডে তিনি তার যোগ্যতার প্রমাণ দেখান। তবে সরকারি অনুমোদনের অভাবে এবং সাপ্লাইয়ের অভাবে তাদের বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে চাকরি করতে যেতে হচ্ছে, আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করতে হচ্ছে। যেমন একটি নার্সের তার জীবনে যদি চাইল্ড হেলথ নিয়ে প্রচুর যোগ্যতা অর্জন করে থাকে এবং তিনি পরবর্তীতে উচ্চশিক্ষায় গিয়ে সেই চাইল্ড হেলথকে নিয়ে আরো পড়াশোনা করার মাধ্যমে আরো উন্নতর জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তবে তাকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন এবং তার বিশেষ যোগ্যতার জায়গাটিতে তিনি নিজেকে আর প্রমাণ করতে পারছেন না, কিংবা তিনি নিজের যোগ্যতাটাকে সবার সামনে আর সেইভাবে তুলে ধরতে পারছেন না। ধন্যবাদ। ওকে, তো আমাদের পরবর্তী টিম থেকে নেক্সট স্পিকার অনুষ্ঠিতা স্টার্ট। হ্যালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরেছে হাতের বাতি, না নিভেছে করোনার ঝড়ে, না নিভেছে সমাজের প্রশ্নটায়। তার যেমন বর্তমানে তার যেমন বাধিত হচ্ছে বর্তমান সমাজে নার্সের দ্বারা, ভবিষ্যতেও তেমন বাধিত হবে আমাদের দ্বারা। নমস্কার, উপস্থিত বিচারক মণ্ডলী এবং আমার সহপাঠীবৃন্দ, সকলকে যথাযথ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের বক্তব্য। সবার মতে আজকের টপিকের বিপক্ষে আমি আমার মতামত পোষণ করতে চাই। প্রথমে বলতে চাই, আমার বিপক্ষে বক্তা বলে গেলেন যে এখন নাকি নার্সিং করে অনেক স্টুডেন্ট চাকরি পাচ্ছে না। একটা সোজা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিচ্ছি, সেটা হচ্ছে যে নার্সিং করে এখন পর্যন্ত কোনো রেজিস্টার্ড নার্সকে রাজপথে রাস্তার ধারে মাসের পর মাস ধর্নায় বসতে হয় না কেবলমাত্র চাকরির জন্য। আমার দ্বিতীয় বক্তব্য, উনি বলে গেলেন যে যোগ্যতা না থাকলেও অনেক নার্স বিভিন্ন জায়গাতে চাকরি পেয়েছে। দেখুন, মানুষের জীবন করে বিচিত্র, মানুষের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার সেটা প্রচেষ্টার মাধ্যমে পাওয়া সম্ভব। প্রত্যেকটা পেশাতে নিজ নিজ প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের উচিত সেই সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে যাওয়া এবং সেগুলোকে জয় করা, সেগুলি সমালোচনা করা নয়। দ্বিতীয় প্রশ্নটি যেটা আসতে চাই সেটা হলো বেতন। দেখুন, পারিশ্রমিক কখনো কোনো পেশার মর্যাদাকে নির্ধারণ করতে পারে না। এটা ঠিক, নার্সদের ডিগ্রি এবং কোয়ালিফিকেশন এবং পাশাপাশি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কেলে বেতন পেয়ে থাকে, কিন্তু মানুষের হৃদয়ে নার্সের স্থান অনেক উচ্চ পেশাদার ব্যক্তির থেকে অনেক উপরে। তাই রাস্তায় বেরোলে নার্সকে কখনো চোর বা কুরুচিকর মন্তব্যের বদলই দিদি বা সিস্টার হতে হয়। এর জন্য আমাদের বাড়ির ছোট খুদেরা তাদের অ্যালফাবেটের বইতে পড়ে থাকে নার্স মানে সেবিকা। কয়েকদিন আগে গোটা বিশ্ব নার্স দিবস পালন করলো। ভারতে তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে হসপিটালে গিয়ে পুষ্পস্তবক এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাজ তাদের সম্মান দিয়েছে। সমাজ তাদের সম্মান দিয়েছে বলেই আজও নার্সরা সমাজে মাথা উঁচু করে বেঁচে যেতে হয়েছে। পাশাপাশি এটা বলি,
পারে না। নার্সের সমাজে ভূমিকা অনেক রয়েছে, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্র হল মূলত হৃদয়হীন পাশানের মতো। আজও পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা রয়েছে যেখানে উন্নত সরকারি পরিষেবা পৌঁছানো সম্ভব না, সেখানে আয়া দিদি এবং পাশাপাশি এএনএম স্টাফরাই হলেন নার্সিং তথা সেবার একমাত্র বাহক। বিপদে পড়লে যে ব্যক্তি নার্সকে দুকথা অকথা শুনিয়েছেন তাকে কিন্তু হসপিটালে গিয়ে সে নার্সের কাছেই সেবা নিতে হয়, এছাড়া তার কাছে অন্য কোনো পথ থাকে না। এত কিছু সহ্য করেও একজন নার্স হসপিটালে চাকরি করে কেন? কারণ হচ্ছে প্রকারান্ত ব্যক্তি হাহাকার শোনার পরেও সেই ব্যক্তি যখন রোগ থেকে সুস্থ হয়, যাওয়ার পথে যখন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্যক্ত করে। ওকে, সো এবার গ্রুপ এ থেকে আমাদের গ্রুপ বি থেকে আমাদের নেক্সট স্পিকার শকুন্তলা চক্রবর্তী। নমস্কার এখানে উপস্থিত সকলকে। এবার আমি আমার বক্তব্য নার্সিং ইজ অ্যান আন্ডাররেটেড প্রফেশন এটার হয়ে কিছু কথা বলতে চাই। আমার বন্ধু বলল যে আমরা দেখেছি নার্সিং প্রফেশনে সবাই চাকরি পায়, চাকরি পায় না বলে কোনো ধর্ণা দিতে পারে না, এটা কি ঠিক? তাহলে আমি এটা ঘটনা সম্পর্কে একটা কথা বলি। খুব সম্প্রতি ঘটে যাওয়া কল্যাণী কলেজ অফ নার্সিং, তাদের অনুমোদন প্রায় 3 বছর ধরে বাতিল ছিল, অথচ তাদের কলেজ থেকে 4র্থ বর্ষের বিভিন্ন ছাত্রী পাশ করলো, কিন্তু তাদের কোনো অনুমোদনই নেই। তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? তারা কি আদৌ কোনো চাকরি পাওয়ার যোগ্যতায় দাঁড়াতে পারলো? যেই কলেজের অনুমোদনই আইএনসি দিচ্ছে না, তাহলে তাদের চাকরি কোথায়? এবার আমি আসি আরেকটা ঘটনা নিয়ে। এসএসকেএম এর সামনে হোক বা আমাদের স্বাস্থ্য ভবনের সামনে প্রতিনিয়ত বিভিন্ন রকম ধর্ণা হচ্ছে। কতদিন আগেও সিএইচও ট্রেনিরা ধর্ণায় বসেছিল তাদের যোগ্য সম্মানের দাবি। কারণ কি? তারা তাদের যোগ্য জায়গায় চাকরি পাচ্ছে না। অবশ্যই আরেকটা কথা বলি, বেতন একটা মানুষের কর্মের বা শিক্ষার স্বীকৃতি। অবশ্যই সেটা তার সোশ্যাল ইম্পর্টেন্স বাড়ায় কি বাড়ায় না সেটা নিয়ে আমি কিছু বলছি, কিন্তু আমরা পড়াশোনা করছি, শিখছি, কিছু তো একটা ভবিষ্যতের দাবি দেখি, কিন্তু সেটা যদি আমরা না পাই তাহলে তো আমাদের শিক্ষা বিফলে হলো। তারপর বলি, আমার আরেক বান্ধবী বলেছিলেন যে ব্যাঙ্গালোর থেকে অসংখ্য নার্স আসছে, ঠিক আসছে। এবার আমরা কি জানতে যাচ্ছি ব্যাঙ্গালোর তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কতটা দিচ্ছে? আমরা তো প্রতিনিয়ত খবর কাগজে পড়ছি ব্যাঙ্গালোর থেকে পড়ে আসা পড়ুয়া নার্সরা কোনোদিন ক্লিনিক্যাল এক্সপার্টাইজ পাচ্ছেই না, তারা লেবার রুমে ডিউটি করেনি, অথচ চাকরির সময় লেবার রুমে ডিউটি পেল। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তারা চাকরি তো পেল, কোনো কি এক্সপার্টাইজ হলো? মানব কল্যাণে তাদের অবদান কোথায় গিয়ে দাঁড়ালো? আর আমি আরেকটা কথা বলতে চাই, এই যে বেতন নিয়ে অসংখ্য জায়গা, এই যে গজিয়ে ওঠা নার্সিং হোম, বেআইনি আইনি সরকারি অনুমোদন প্রাপ্ত বা না প্রাপ্ত, সেখানে কত টাকা বেতন দিয়ে একটা নার্সকে রাখা হচ্ছে? তাকে নাইট শিফট, ডে শিফট, ইভিনিং শিফট সব করানো হচ্ছে। তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স হ্যাম্পার হচ্ছে, তার মেন্টাল আনস্টেবিলিটি তৈরি হচ্ছে। তারপরও তার প্রাপ্য কি? সে যে মানব কল্যাণে তার জীবন অতিবাহিত করছে, সে কি পেল? আমরাও তো কিছু সম্মান, কিছু না কিছু দাবি রাখি সমাজের থেকে। আমরা নিজেরা নিজেদের আন্ডাররেটে বলছি না, সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো তোমাদের পজিশনটা কোথায়। আজও নার্সিং মানে ইনজেকশন দেয় তো, ও খালি ইনজেকশন দিতে হসপিটাল। পড়াশোনার প্রয়োজন কি আমাদের নেই? আমরা যথার্থ পড়াশোনা করি, প্রথমে অ্যানাটমি, তারপর নিউট্রিশন, মেডিকেল, সার্জিক্যাল, ফার্মাকোলজি, চাইল্ড হেলথ, সব কিছু একটা মানে সোশ্যালি আন্ডারস্ট্যান্ডেবল পজিশনে দাঁড়াচ্ছি নিজেদের। ধন্যবাদ। আমাদের নেক্সট স্পিকার রিচা প্রামাণিক ফ্রম দ্য এগেইনস্ট। নমস্কার সবাইকে। ফার্স্টে আমি বলতে চাই, নার্সিং হ্যাজ বিন কল্ড দ্য ওল্ডেস্ট অফ আর্ট অ্যান্ড অ্যান এসেনশিয়াল অকুপেশন। এখানে রেসপেক্টের কথা বলা হয়েছে, এটা আমি মনে করি যে এখানে এখনকার জেনারেশনে কেউ ইলিটারেট না আর কেউ আনএডুকেটেড না যে নার্সিংকে বলবে তার কোনো যোগ্যতা নেই, তারা রেসপেক্ট পায় না। যারা সত্যিকারের এডুকেটেড, যারা বোঝে, তারা কখনোই বলবে না যে নার্সিং কোনো একটা আনএডুকেটেড প্রফেশন বা এরকম কিছু। আর জবের ক্ষেত্রে, জবের আর নাইটের শিফটও আছে। হ্যাঁ, নাইট শিফট, ডে শিফট, মর্নিং শিফট এগুলো আছে, যেখানে বললো যে ওয়ার্ক ব্যালেন্সটা হয় না, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হয় না। তো সেখানে একটা
হচ্ছে না, তাকে সেখানে আলাদা আলাদা নার্সদের করতে হচ্ছে। আর জবও আছে এখানে, ছেলেদের ওখানে কোনো জেন্ডার ভ্যারি হয় না, কারণ এখনকার দিনে দেখতে গেলে ছেলেরাও নার্সিং করছে, তারা ভালোবেসে করছে। আর 2018 সার্ভে থেকে দেখা গেছে 20.5% মেল নার্স আছে। যতই একটা নার্স একটা ফিমেল ডমিনেটেড হোক না কেন, সেখানে ছেলেরা এন্টার করেছে, তারা এই প্রফেশনটাকে ভালোবেসে করছে। ইভেন দে আর শ্যাটারিং দিস স্টিরিওটাইপিক অ্যাটিটিউডস। নার্সিংয়ের জন্য যথেষ্ট তারা 24/7 আওয়ার্স পেশেন্ট কন্ট্যাক্টে থাকে, তো তাদের মধ্যে এসেনশিয়াল রোল করে। তারা কমিউনিকেশনেও আগে আছে, তারা ফ্যামিলির সঙ্গে বা কোনো কখন কোন বিহেভিয়ারের মানুষ আসে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তারা কমিউনিকেশন স্কিলও সেইভাবে রাখে। আর তারা সব দিক দিয়ে আমার মনে হয় এগিয়ে আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের নেক্সট স্পিকার ফর কে থেকে তিশা পাড়াই। আমি আমার প্রতিপক্ষ বক্তাকে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই। হচ্ছে বললো যে এখনকার সমাজে নার্সদের প্রাপ্য সম্মান দেওয়া হয় অনেক ক্ষেত্রে, তো কোথায় আমরা তো কিছুদিন আগেই দেখলাম যে আমাদের কোভিড-19 অ্যাজ আ প্যান্ডেমিক আমরা সকলে দেখেছি, সেখানে কটা নিউজ চ্যানেল আমাদের নার্সকে নিয়ে কভার করেছে, কটা টাইমলাইনে আমরা নার্সরা পর্দায় নিয়ে এসেছি। সবসময় আদার হেলথকেয়ার পারপাসে আসে, কিন্তু কখনো নার্সরা পর্দায় আসতেই পারে না। যদি এডুকেশনের কথাতেই আসি, তাহলে আমরা ইদানিং শুনতে পাই যে এবং আমাদের সরকার থেকেও ঘোষণা করা হয়েছে যে 7 দিনের শিবির নার্স। তো এটার কোনো যথার্থতা আছে? আপনারাই বলুন। একটা পড়াশোনা করতে গেলে একটা যথার্থ সময়ের, একটা যথার্থ শিক্ষার প্রয়োজন হয়। আমরা বাংলা শিখি, একটা বাংলা সাহিত্য উপন্যাস পড়ি, তার আগে আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অক্ষর পরিচিত লাভ করতে হয়, তাহলে কিন্তু আমরা বাংলা ভাষা জানতেই পারবো না। ঠিক সেরকমই প্রত্যেকটা শিক্ষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে। আজকে যদি আমরা সেই অ্যানাটমি ফিজিওলজি না পড়ে ফার্মাকোলজি প্যাথোলজি যেতে পারি না, আজকে যদি আমরা 7 দিনে অ্যানাটমি বুঝে নিতাম, তাহলে কি আমরা প্রপার ট্রিটমেন্ট, প্রপার ওষুধের বিষয়ে জানতে পারতাম? 7 দিনে কি কখনো একটা মানব দেখবে কোথায় কোটা হাড় আছে, কোথায় কোন অর্গানস আছে, সেগুলো কি সত্যিই জানা সম্ভব? তাই একটা শিক্ষা বা একটা কোর্স একটা সময়ের, পর্যাপ্ত সময়ের প্রয়োজন পড়ে, সেটা কখনো 7 দিনে একটা নার্সকে তৈরি করা সম্ভব নয়। একটা সিভিক নার্স, এই নার্স কথাটা কিন্তু একটা কেন আসবে? একটা 7 দিনে তৈরি হওয়া না। নার্স মানে সে বিজ্ঞানসম্মত উপায়ে তার সেবাটা সে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তার সেটা অবশ্যই বিজ্ঞানসম্মত ধারণা আছে বলেই পৌঁছাচ্ছে। তাহলে 7 দিনে সেটা কিভাবে সম্ভব হচ্ছে? এবং তারপরেও আসি, ইদানিং আমরা দেখতে পাই বাসে, ট্রেনে, ট্রামে এবং কর্মসংস্থানে সব জায়গায় একটা বিজ্ঞাপন দেখতে পাই যে আয়া বা নার্স পাওয়া যায়, বা এখানে আয়া বা নার্স এখানে আমরা চাই। তো নার্স আর আয়া কি দুটো সমার্থক শব্দ কখনো হতে পারে? আপনারাই বলুন। তাহলে আমরা কেন সেই জিনিসটাকে আন্ডাররেটেড বলবো না? কেন বলবো না যে আমাদের সমাজে নার্সকে এখনো আন্ডাররেটেড হিসেবেই দেখা হচ্ছে? তারা, আমি কোনো আয়াকে অসম্মান করছি না, তারা তাদের অভিজ্ঞতার ব্যাপারে তারা সেটা স্কিলিত হয়ে সেটাকে শিখে সেই জিনিসটা করতেই পারে, কিন্তু তা বলে তারা সেই বিজ্ঞানসম্মত উপায়টাকে অবলম্বন করতে পারে না। তাই একজন নার্স হিসেবে সে কখনোই না আয়া সমতুল্য নয়। সেই সমাজ আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় এবং আমরা কি সেই সম্মানটাই পাচ্ছি সমাজের কাছ থেকে? তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নার্স, এই পেশাটা সত্যিই আন্ডাররেটেড। ওকে, আমাদের আগেস্ট টিম থেকে নেক্সট বক্তা মিলি চক্রবর্তী। করোনার সময় যেরকম অন্যান্য হেলথ প্রফেশনালদেরকে টিভিতে দেখানো হতো বা তাদেরকে নিয়ে যেরকম রমরমা চলতো, সেরকমভাবে নার্সদের নিয়ে সেরকম কোনো তারা এই নিয়ে রমরমা করা হতো না
ইন্ডিয়ান এসে তাদেরকে অবশ্যই টিভিতে দেখাতেই হবে, তবে তাদেরকে রিকগনিশন পাবে এবং তারা নিজের কাজটাকে জাহির করতে পারবে। কারণ আমরা এখানে সিম্প্যাথেটিক্যালি কাজ করি না, এমপ্যাথেটিক্যালি কাজ করি। তো অবশ্যই আমরা পেশেন্টকে যেভাবে সে নিজেকে দেখছে ঠিক সেইভাবে আমরাও তাকে দেখি এবং তার ট্রিটমেন্ট করি। এবং শুধু তাই নয়, আমার মতে এবং আমাদের টিচারদেরও মতে যে একটা হসপিটালের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে নার্স। যেরকম আমাদের বডিতে 3টি লাইন অফ ডিফেন্স থাকে, সেরকম ফার্স্ট লাইন অফ ডিফেন্স নার্স। অর্থাৎ যেটা প্রথম সব থেকে বেশি ফ্যামিলি মেম্বার, পেশেন্ট পার্টি ফ্যামিলি মেম্বার এবং পেশেন্ট সকলের সাথে সব থেকে বেশি ইন্টারাক্ট করা বা সব থেকে আগে তার ফার্স্ট ট্রিটমেন্ট স্টার্ট করা, ফার্স্ট এড করা, সেটা সকলকে কিন্তু নার্সকে করতে হয়। সুতরাং এইখানে অবশ্যই দেখা যায় যে রেসপেক্টের ক্ষেত্রে নার্সের কখনোই কম হতে পারে না। না হলে তাহলে কোনো পেশেন্ট যখনই ঠিক হয় বা পেশেন্ট যখন আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে তার হেলথ থেকে, সেক্ষেত্রে তাহলে কখনোই তাদের ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে থ্যাংক ইউ জানাতে আসছে না। এবং সেটা যেখানেই যতই আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সে একটু হ্যাম্পার হলো বা মেন্টালি একটু ডিস্ট্রেস হলো, কিন্তু সেখানে যখন একবার ফ্যামিলি মেম্বাররা এসে পেশেন্টের আমাদেরকে থ্যাংক ইউ বলে বা তাদেরকে অ্যাঞ্জেল হিসেবে আমাদেরকে ধন্য করে, তখন আমরা সেখানেই যথেষ্ট গর্বিত হই এবং সমস্ত সমস্যাকে আমরা ভুলে সেখান থেকে এগিয়ে যেতে পারি এবং আমরা মোটিভেটেড হই। এছাড়াও আমাদের বিপক্ষ দলের যেমন একজন বললেন যে এখানে পুরুষরা বেশি পুরুষরা এখানে চাকরি দেয় না, বেশিরভাগ এটা মহিলাতান্ত্রিক, কিন্তু তা না। এখন 20.5% মেল নার্সও নতুনভাবে তারা চাকরি পাচ্ছেন। এবং এছাড়াও আইএমসি প্রফেসর ডক্টর দিলীপ কুমার এবং মহারাষ্ট্র কাউন্সিলিংয়ের প্রফেসর ডক্টর নাওয়ালিন মালির কথা আমরা সকলেই জানি এবং তারা যথেষ্ট নিজেদের কর্মক্ষেত্রে ফেমাস এবং তারা সকলেই মেল নার্স। এই বলে আমি আমার এরপর 14 থেকে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট সম্পূর্ণ করবে। আমাদের পক্ষবক্তা সৃষ্টি একটা পয়েন্ট বললেন, অ্যারেঞ্জ ম্যারেজ। নার্সিং প্রফেশনটা আছে, আমরা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যোগ্য প্রার্থী হই জাস্ট বিকজ অফ নাইট ডিউটি। কিন্তু অন্য প্রফেশনে যখন ছেলেরা নাইট ডিউটি করে আসছে, তাদেরকে প্যাম্পারিং করা হচ্ছে বা তাদেরকে রেসপেক্ট দিয়ে বলা হচ্ছে যে নাইট ডিউটি করে এসছে, তাকে রেস্ট দেওয়া উচিত। কিন্তু যখনই নাইট ডিউটিটা আমাদের প্রফেশনে আছে, তখনই আমাদেরকে আমাদের চরিত্রের উপর হাত তোলা হচ্ছে। কেন? এটা কি ঠিক? আমরা কোনোদিন, আর এটার জন্য আমরাই দায়ী। আপনারা কি কোনোদিন ছোটবেলায় বলেছেন যে নার্সিং তুই বড় হয়ে নার্স হবি, সেবিকা হবি? না, পেরেন্টসরা সবসময় বলে যে তুই হয় ডাক্তার হবি, নয় ইঞ্জিনিয়ার হবি, নয় লোকো পাইলট। কেন কেউ বলে না যে নার্স হবি, সেবিকা হবি? আমরাই যদি নার্সিং প্রফেশনটাকে এতটা আন্ডাররেটেড করে দিই, তাহলে সোসাইটি তো করবে। ওকে, তো আমাদের লাস্ট স্পিকার প্রাপ্তিকর। আমার বিপক্ষ দলে নার্স প্রফেশনটা নিয়ে মনে করতো নার্সিংটাকে, তাহলে তো কেউ আর পড়তে যেত না, এরকম ব্যাপার করে এত যেতে পড়তে যেত না। এখন ডিমান্ডিং বেশি। নোবেলিটি, রেসপন্সিবিলিটি, এমপ্যাথি, সিম্প্যাথি, এই শব্দবন্ধগুলো রয়েছে। তো এই প্রফেশনটাকে আন্ডাররেটেড করার পিছনে আমার বিপক্ষ দল কিছু পয়েন্ট উত্থাপন করেছে। রেসপেক্ট, নার্সরা নাকি যথেষ্ট সম্মান পায় না। প্রথমে বলে রাখি, অ্যাজ আ হেলথ কেয়ার টিম মেম্বার, প্রত্যেক হেলথ কেয়ার টিম মেম্বার, সে হতে পারে ডক্টর, সে হতে পারে নার্স, সে হতে পারে কোনো প্যারামেডিক্যাল স্টাফ, প্রত্যেকেই তার যথাযোগ্য সম্মান পায়। এবার যদি কোনো নার্স প্রপার নলেজেবল, নিজের জায়গায় স্ট্রিক্ট এবং নিজের দায়িত্ব বা কর্তব্য সঠিক পরিমাণে পালন করে থাকে, তাহলে অবশ্যই সে যথাযোগ্য সম্মান পাবে প্রত্যেকের কাছ থেকে। তার যদি নিজের কাজে কোনো খুঁত থাকে কিংবা নিজে নলেজেবল না হয়, তাহলে যে কোনো প্রফেশনে থাকা দিয়ে তিনি আন্ডাররেটেড হবে অন্য কারোর কাছে। দ্বিতীয়ত হচ্ছে পারিশ্রমিক, যে পে স্কেলের কথা এখানে তোলা হয়েছে। আমার বিপক্ষ দল হচ্ছে ভারতবর্ষ কিংবা বাংলার কথা উত্থাপন করে কথাটা বলেছে। তো ভারতবর্ষে কিন্তু এইডসের জন্য
নর্সের, RRB রেড হসপিটালের জন্য, ESI হসপিটালের জন্য এসি, কিংবা দিল্লির বিভিন্ন বড় বড় বেসরকারি হসপিটালের জন্য DSSSB বলে যে পরীক্ষা কাঠামো রয়েছে সেগুলো হয়, এবং তার মাধ্যমে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হলে যে স্টাফ নার্সিং হয় তার প্রায় ৪৬,০০০ থেকে বিভিন্ন পদে প্রায় ১.৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, সেটা যথেষ্ট কম নয়। এছাড়াও NCLES এক্সামিনের মাধ্যমে কানাডা, US সহ বিভিন্ন দেশে নার্সিং প্রফেশনকে বেছে নিয়ে বিভিন্ন নার্সিং স্টুডেন্ট সেখানে যেতে পারে, সেখানেও পে স্কেলটা কিছুটা কম নয়। দ্বিতীয়ত হলো যে বিভিন্ন জায়গায় নাকি নার্সদের যে ট্রেনিং হচ্ছে সেটা ঠিকঠাক মতো হচ্ছে না, তারা এসে চাকরি পেয়ে যাচ্ছে। এটা হলো আমাদের যে জায়গাতেই চাকরি দেওয়া হোক না কেন সেখানে পরীক্ষার ব্যবস্থা রয়েছে একটা, কিংবা সেখানে ইন্টারভিউ বা অন্যান্য সিভি দেওয়ার মাধ্যমে তাকে জয়েনিং করানো। তো সেক্ষেত্রে নিশ্চয়ই যোগ্যতার উৎপাদনের কথাটা আমরা নিশ্চয়ই সবাই জানি, যে যোগ্য হবে সে যেখান থেকে পড়াশোনা করে আসুক না, তার যদি সঠিক স্কিল বা সঠিক নলেজ থাকে সে সবসময় সেটার জন্য এলিজিবল হবে। দ্বিতীয়ত হলো কল্যাণী JNM-এর অনুমোদনের কথা বলে একজন বলেছিলেন। তো কল্যাণী JNM-এ ৩ বছর ধরে অনুমোদন দেওয়া হয়নি WBSC তাদের পরিকাঠামোগত কিছু ত্রুটির জন্য। তো তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে পরিকাঠামোগত ত্রুটি যদি 2 বছরের মধ্যে দূর করা হয় তাদেরকে সেই অনুমোদন আবার ফেরত দেওয়া হয়, সেটা INC এবং WBSC উভয়ের তরফ থেকে। দ্বিতীয়ত কথা হলো যে 7 দিনের নাম কথাটা উঠছে। আমাদের বর্তমান রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার কিংবা প্যারাটিচার বিভিন্ন ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার মতো কাজ করা হবে, সেক্ষেত্রে তিনি যদি বলেও থাকেন 7 দিনের নাম, সেটা কি আদৌ কার্যকর হয়েছে, এই ভাবনা হয়েছে, সেই সম্ভাব্য পরিকাঠামোটা কি বিপক্ষ দ্বারা বলতে পারবেন? অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ধৈর্য